চলে আসলাম মাঞ্জারকুন্ড বা মাঝের কুণ্ড, অসাধারণ ওয়াটারফল। এই হলো ধোঁয়াকুণ্ড, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। মাতা মুন্ডেশ্বরী মন্দির, এই হলো মা তুকলা ভবানী ওয়াটারফল, পাইলট বাবার মন্দির বা সোমনাথ মন্দির। অসাধারণ একটি ইন্দো ইসলামিক স্থাপত্য। স্থানীয় মতে এখানে দেবী সতীর ডান চোখ পড়েছিল। ফাইনালি আমরা পৌঁছে গেলাম সাসারাম। বিহারের রোহতাস আর কাইমুর বাঙালির ভ্রমণ মানচিত্রে এক নবতম সংযোজন। ইতিহাস, ধর্মীয় বিশ্বাস আর অপার প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন। জলের মাঝখানে দাঁড়িয়ে থাকা সুবিশাল সমাধি, পাহাড়ের বুক চিরে নেমে আসা দুর্দান্ত জলপ্রপাত, নদী, হ্রদ, মন্দির আর সবুজে মোড়া কাইমুর পাহাড়। তাহলে চলো এই বর্ষায় তোমাদের নিয়ে ঘুরে আসি বিহারের এক লুকোনো রত্ন, এক ঐতিহাসিক শহর সাসারাম। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন টিপ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ 15ই আগস্ট 2026 শনিবার। আর আমাদের আজকের গন্তব্য দক্ষিণ পশ্চিম বিহারের রোহতাস জেলায় অবস্থিত এক ঐতিহাসিক শহর সাসারাম, যা আফগান শাসক শেরশাহ সূরির জন্মস্থান ও রাজধানী হিসাবে সুপরিচিত। আর আজকের ভিডিওতে থাকবে তোমরা কম খরচে কলকাতা থেকে কিভাবে সাসারাম পৌঁছাবে, কোথায় থাকবে, কোথায় খাওয়া দাওয়া করবে, সাইট সিন হিসাবে সাসারামের জনপ্রিয় কোন কোন জায়গাগুলি তোমরা ঘুরে দেখবে, তার সমস্ত কিছুর ডিটেল। আর ভিডিও শেষে আমি আমাদের সম্পূর্ণ সাসারাম ভ্রমণের খরচের হিসাবও ভিডিওতে দিয়ে দেবো। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক। আমাদের আজকের সাসারাম ভ্রমণ শুরু হয়েছিল আমাদের বাড়ির কাছের স্টেশন সোদপুর থেকে। আর এখান থেকেই রাত 9:21 রানাঘাট শিয়ালদা লোকাল ধরে প্রথমেই আমরা পৌঁছাবো শিয়ালদাহ স্টেশন। এরপর শিয়ালদাহ থেকে 15 টাকা বাস ভাড়া দিয়ে পৌঁছালাম হাওড়া স্টেশন। তো গুড ইভিনিং বন্ধুরা, আমি স্বর্ণেন্দু, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল গোল্ডেন ট্রেন। ঘড়িতে এখন সময় রাত ঠিক 11টা। তো এই মুহূর্তে আমরা পৌঁছালাম হাওড়া স্টেশনের একদম সামনে। আর আমরা আজকে চলেছি 22307 হাওড়া বিকানির সুপারফাস্ট এক্সপ্রেসে করে, যেটা কিনা রাত 11:30 হাওড়া স্টেশন থেকে ছাড়বে আর সাসারাম পৌঁছাবে 7:56 চলো এখন আর দেরি না করে সোজা স্টেশনের ভিতরে প্রবেশ করব। আজকের ট্রিপে আমি একা নই, আমার সাথে রয়েছে আমার বন্ধু পাপ্পুদা, জ্যোতি, টাপ্পু আর জ্যোতি। জয় হিন্দ। এই চারজন মিলে আমরা আজকে পৌঁছাবো সাসারাম। বন্দে মাতরম। জয় হিন্দ। যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে হাওড়া বিকানির সুপার এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম। ঘড়িতে এখন 11:15 আমরা পৌঁছালাম হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে হাওড়া বিকানির সুপারফাস্ট এক্সপ্রেস, আর আমাদের কোচ নাম্বার হলো S2। ট্রেনে উঠে পড়লাম। বাবাজি খেতেও শুরু করে দিয়েছি। এই হলো আমাদের 42, 43, 45, 46, দুটো মিডল আর দুটো আপার। বন্ধুরা ঘড়িতে এখন সময় ঠিক 11:30 আমাদের ট্রেন ছাড়লো হাওড়া স্টেশন থেকে একদম টাইমে। চলো দুটো করে এবার এগোনো যাক। আমাদের প্রথম স্টেশন বর্ধমান। এই যে এরা এসে শুয়ে পড়েছে একজন, আর একজন অলরেডি রাতের খাওয়া হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। ঘড়িতে এখন সময় 7:30 আমরা পৌঁছালাম সাসারামের একদম সামনে, আর মাত্র একটা স্টেশন। আমরা আজকে চলেছি হাওড়া বিকানির সুপারফাস্ট এক্সপ্রেসে করে। ট্রেনটি সপ্তাহের শুধুমাত্র সোম, বৃহস্পতি আর শুক্রবার ছাড়ে। এই ট্রেনের জেনারেলের ভাড়া 190 টাকা, স্লিপার ক্লাস 375 টাকা, থার্ড এসি 965 টাকা, সেকেন্ড এসি 1350 টাকা, ফার্স্ট ক্লাস এসি 2230 টাকা। বিকানির এক্সপ্রেস ছাড়াও যে সমস্ত ট্রেনগুলিতে সাসারাম যাওয়ার সুবিধা হবে সেগুলি হলো দুন এক্সপ্রেস, নেতাজি এক্সপ্রেস, আজমির, যোধপুর, মুম্বাই মেল ইত্যাদি। এই ট্রেনগুলি রাতে ছেড়ে পরের দিন সকাল 8টার মধ্যেই সাসারাম পৌঁছায়। এই স্টেশন দেহরি অন সোন।
এর পরের স্টেশনই সাসারাম। নদীগুলোতে জল কিন্তু একদম ভরে গেছে। বাপ রে বাপ। বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম সাসারাম। ঘড়িতে এখন সময় ঠিক 8টা, একদম রাইট টাইমে আমরা পৌঁছে গেছি। প্রায় 8.5 ঘন্টার লং জার্নি। এখন আমাদের প্রথম কাজ হলো একটা কম খরচে একটা বাজেট ভালো দেখে একটা হোটেল নেব, তারপরে একটা গাড়ি বুকিং করব, তারপরে হোটেল একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা আজকে সাসারাম ভ্রমণে বেরিয়ে যাব। চলো যেমন কথা তেমন কাজ শুরু করি। আমরা চলে আসলাম স্টেশনের বাইরে। এই হলো স্টেশন সাসারাম জং। আর এই জাস্ট বেরোলেই এইখানে দেখবে প্রচুর অটো, টোটো, 4 হুইলার পুরো ভর্তি রয়েছে। আমরা আগে একটু কথা বলে নিই গাড়ির সাথে। এই জায়গাটা হলো, এখান থেকে একদম আমরা স্টেশনের বাইরের চত্বরে চলে আসলাম। এটা হলো একদম মেন সিটি। এই সামনে রয়েছে হোটেল জয়। এই সামনে রয়েছে হোটেল জয়। একটা পুরানো শিব মন্দির একদম স্টেশনের সামনেই। আমরা চলে আসলাম একদম স্টেশনের সামনেই এই গোকুল লজ। একদম স্টেশন থেকে 2 মিনিট হাঁটা পথ, তোমরা চলে আসতে পারো। আমরা চলে এসেছি গোকুল লজে একদম স্টেশনের সামনেই। আচ্ছা, একদম দোতলায় ফার্স্ট ফ্লোরে আমরা থাকছি, হলো রুম নাম্বার 201। এই হলো এন্ট্রান্স। আর ঢুকতে এরকম একটা বড় কিং সাইজের বেড রয়েছে, যেখানে আমাদের 4 জনের ভালো মতোই হয়ে যাবে। এখানে একটা ছোট টিভি রয়েছে, এখানে এসি রয়েছে, আচ্ছা ফ্যানও রয়েছে। ওদিকে জানলে এখানে একটা মিরর। আর বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। এই যে মোটামুটি ছিমছাম, নর্মালের মধ্যে ছিমছাম ভালোই। আমরা মোটামুটি একদম বাজেটের মধ্যে হোটেল খুঁজেছি স্টেশনের একদমই সামনে। এটা এসি ভাড়া হলো 1000 টাকা আর নন এসির হলো 600 টাকা। চলো আমরা এবার একটু ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো। যে হোটেলের যে অনার রয়েছে তার সাথে একটু কথা বলে নিই। नमस्कार दादा, आपका नाम क्या है? मेरा नाम राजू है। राजू, अच्छा। ये एक होटल गोकुल लॉज है जी। और होटल का एक फ़ोन नंबर बता दीजिए। होटल का फ़ोन नंबर है 8210221875 और 9431464928। दो नंबर है जिससे कांटेक्ट कर सकते हैं। ठीक है। और ये होटल में कितना रूम है? मेरे होटल में कुल मिलाकर के 14 रूम है। 14 रूम है। एसी और नॉन एसी मिलाकर? एसी नॉन एसी मिला करते हैं। और भाड़ा मतलब देखो वही रेंट यही है। 1000 एसी रूम लीजिएगा तो 1000 रुपये 1200 रुपये पड़ेंगे आपको। नॉन एसी? नॉन एसी 500 600। अच्छा। और यहाँ का क्या फैसिलिटी है? यहाँ से यदि साइट सीइंग के लिए कोई गाड़ी बुकिंग साइट सीइंग के लिए आपको गाड़ी वगैरह सब अवेलेबल मिल जाएगा। अच्छा। और यहाँ का मैंने एड्रेस स्टेशन से कितना दूर? बस वॉकिंग डिस्टेंस 5 मिनट है, 5 मिनट। अच्छा। स्टेशन से मेरा होटल आने के लिए केवल वॉकिंग डिस्टेंस केवल बस 5 मिनट है। 5 মিনিট। অনেক ধন্যবাদ। ঠিক আছে। বন্ধুরা ঘড়িতে এখন সময় 9:40। আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। এখন আমরা কার বুকিং হয়ে গেছে, এখান থেকে এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব সোজা সাইট সিইং। আমাদের হোটেলের লোকেশনটা তোমাদের বলে দিই। এই যে স্টেশন, এই যে স্টেশন, এই যে মেন যে স্টেশন চত্বর, সামনেই যে স্ট্যাচুটা রয়েছে গান্ধীজি স্ট্যাচু, তার ঠিক উল্টো দিকে রাস্তায় কিছুটা আসলেই জাস্ট 2 মিনিট হেঁটে আসলে এই যে আমাদের হোটেল। এখানে প্রচুর ফলের দোকান রয়েছে, প্রচুর। হ্যাঁ, স্টেশনের সামনে কিন্তু প্রচুর খাবারের দোকান তোমরা পেয়ে যাবে। এই যে স্ন্যাক্স থেকে মিষ্টি থেকে শুরু করে, আর এখান থেকে কচুরি, ফল টল সবলে তোমরা নিয়ে নিতে পারো। এই একদম স্টেশনের স্ট্যাচুর সামনে থেকেই আমরা একটা দোকান থেকে ব্রেকফাস্ট করে নেব। একদম স্ট্যাচুর সামনে থেকেই আমরা ব্রেকফাস্ট করে নিলাম। এই গাড়িতে করেই আমরা আজকে ঘুরবো। সুশীল গাড়ি নিজেরই গাড়ি, তাই তো? 9006 74 952 952। एक और नंबर 8210 হ্যাঁ 40 হ্যাঁ 9848। 9848। বেশ ভালোই বড় গাড়ি, 7 জন ভালো মতোই হয়ে যায়। আমরা 4 জন আছি। গাড়িতে উঠে পড়লাম। এখন ঘড়িতে সময় প্রায় 10টা 5। আমাদের আজকের প্রথম গন্তব্য হলো পাইলট বাবার মন্দির।
চলে আসলাম স্টেশন থেকে 10 মিনিটের মধ্যে আমরা চলে আসলাম। এই হলো মন্দির, বিশাল বড় একটা শিব মূর্তি রয়েছে, ঐতিহাসিক এবং আধ্যাত্মিক একটি জায়গা। চলে আসলাম পাইলট বাবার মন্দিরের একদম ভিতরে। এই পাইলট বাবার ভিতরের মন্দির চত্বরটা কিন্তু দারুণ, অসাধারণ অসাধারণ, মানে দেখলে মন জুড়িয়ে যাবে, সুন্দরভাবে সাজানো। আর এত সুন্দর, মন্দিরের সামনে রয়েছে বিশাল বড় শিব মূর্তি, আর ভিতরে রয়েছে এই বিশাল বড় বুদ্ধদেবের মূর্তি। আর এই মন্দির চত্বরটা চারিপাশটা এতটা সুন্দর, একদম ঝকঝকে পরিষ্কার। স্টেশন থেকে একদম 10 মিনিটের, একদম মিনিট 10 সময় লাগলো এখানে আসতে। অসাধারণ স্থাপত্য আর ঐতিহাসিক একটি জায়গা পাইলট বাবার মন্দির। তোমরা আসলে অবশ্যই কিন্তু এটা ঘুরে দেখবে। চলো তোমাদের মন্দির চত্বরটা একটু ঘুরে দেখাই। পাইলট বাবার মন্দির বা সোমনাথ মন্দির ইতিহাস আর প্রকৃতির মাঝে একটি দুর্দান্ত আধুনিক মন্দির। মন্দিরের চারপাশটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই পাইলট বাবার আসল নাম হলো কপিল সিং। 1971 সালের যুদ্ধ বিমান দুর্ঘটনার মুখ থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরেন এই উইং কমান্ডার কপিল সিং। আর এই ঘটনার পরেই তিনি যুদ্ধ বিমান ছেড়ে সন্ন্যাস নেন এবং হয়ে ওঠেন পাইলট বাবা। এখানেই রয়েছে ভারতের অন্যতম বড় 111 ফুটের শিব মূর্তি এবং বিহারের দ্বিতীয় বৃহত্তম 80 ফুটের এক চোখ ধাঁধানো বুদ্ধ মূর্তি। পাহাড়ের কোলে আধ্যাত্মিকতায় ঘেরা এই জায়গায় বুদ্ধ ও শিবের সহাবস্থান সত্যি দেখার মতো। তো আমাদের এই পাইলট বাবার মন্দির হয়ে গেল দর্শন। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্য মা তারাচণ্ডী মন্দির। চলে আসলাম মা তারাচণ্ডী মন্দিরে। এই হলো মন্দির চত্বর। ওই সামনে যাব আমরা, এখানে সব গাড়ি পার্কিং করে রেখেছে। চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। এই মন্দির চত্বরের সামনে কিন্তু এরকম পুজোর সামগ্রী দোকান প্রচুর পেয়ে যাবে তোমরা এরকম। এই হলো এন্ট্রান্স। নবরাত্রি শিবরাত্রির সময় প্রচণ্ড ভিড় হয়, এই কারণে এরকম ব্যবস্থা। মন্দির চত্বরের সামনে এরকম পুজোর সামগ্রী প্রচুর পেয়ে যাবে। বাবা কি বিশাল বড় ঘন্টা দেখো। এই হলো মন্দির। মন্দির চত্বর কিন্তু বিশাল বড় এখানে। আর তোমরা যদি পুজো দিতে চাও, এখানে প্রচুর জিনিসপত্র রয়েছে, পুজোর সামগ্রী রয়েছে, যেখান থেকে নিয়ে তোমরা পুজো দিতে পারবে। মা তারাচণ্ডী মন্দির এটি অত্যন্ত জাগ্রত শক্তিপীঠ। কাইমুর পাহাড়ের কোলে অবস্থিত এই মন্দির সতীপীঠের অন্যতম একটি অংশ। হিন্দু ধর্মে এর মহিমা কিন্তু অপরিসীম। স্থানীয় মানুষের বিশ্বাস এখানে দেবী সতীর ডান চোখ পড়েছিল। আচ্ছা, এই জায়গাটায় যে যজ্ঞ হয়, আর এই পাশটায় আসলে তোমরা দেখতে পাবে প্রাকৃতিক সৌন্দর্য। এখানে একটা জলাশয়ের মতো রয়েছে, আর তার ওপাশে দেখো সবুজে ঘেরা কাইমুর পাহাড়। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। স্থানীয় মতে এখানে দেবী সতীর ডান চোখ পড়েছিল, এই কারণে এই শক্তিপীঠ অন্যতম জাগ্রত একটি শক্তিপীঠ। তোমরা আসলে অবশ্যই এই মা তারাচণ্ডী মন্দির দর্শন করে নিও। আমাদের পরবর্তী গন্তব্য হলো মাঝের কুণ্ড, ধোঁয়াকুণ্ড, সীতাকুণ্ড, মানে একই জায়গার মধ্যে 3টি জলপ্রপাত রয়েছে। এখানে কিন্তু আধার কার্ড দেখিয়ে, যে কোনো একটা আইডি দেখিয়ে এন্ট্রি করতে হবে। এর টাইমিং লেখা রয়েছে शीतकाल सुबह 6 से शाम 4 बजे तक और ग्रीष्मकाल प्रातः 6 से शाम 5 बजे तक। गोल और ये रास्ता, রাস্তার অবস্থা কি দেখছো, প্রচন্ড বাজে। পাহাড়ি রাস্তা, এভাবে উঠতে হবে। পাহাড়ি রাস্তা, ওই যে তারাচণ্ডী মন্দির। পৌঁছালাম মাঞ্জার কুণ্ড বা মাঝের কুণ্ড। তো এইখানে আমাদের গাড়ি পার্কিং হয়েছে। আর রাস্তাটা তোমাদের কি বলবো, মানে এতটাই বাজে, ভীষণ বাজে। অনেকটাই সময় লাগলো। আমরা মা তারাচণ্ডী
মন্দির থেকে এখানে আসতে প্রায় ঘন্টাখানেক সময় লেগে গেল এরকম গাড়িতে করে আসতেই। তো আমরা বড় গাড়ি নিয়েছি সাফারি টাইপের। তো আমাদের এই গাড়িতে আমাদের ভাড়া পড়েছে 3000 টাকা। তোমরা চাইলে কিন্তু অটোতেও আসতে পারো, সেক্ষেত্রে খরচ একটু কম হবে, 1200-1300 টাকার মতো। কিন্তু জঘন্য রাস্তার অবস্থা, খুবই খারাপ সিচুয়েশন রাস্তার, সেক্ষেত্রে কিন্তু কষ্টকর হবে, ভালোই কষ্ট হবে। এই আমরা এখন হেঁটে যাচ্ছি, বেশ কিছুটা হেঁটে আমাদের যেতে হবে এই মাঞ্জার কুন্ড। মানে এখানে 3টে ওয়াটারফল তোমরা একসাথে দেখে নিতে পারবে, মাঞ্জার কুন্ড, ধোয়া কুন্ড আর সীতাকুণ্ড। সব বাইক নিয়েও এসেছে। মাঞ্জার কুন্ড, এই যে বোর্ড লাগানো আছে। আর এই দেখো এখানে যারা বাইক নিয়ে এসেছে সবাই এখানে পার্কিং করেছে। এই দিকে এটা সম্ভবত একটা ভিউ পয়েন্ট মনে হচ্ছে। এখানে উঠে তোমরা কিন্তু এই পুরো ভিউটা আরো সুন্দর লাগবে দেখতে। চলে আসলাম মাঞ্জার কুন্ড বা মাঝের কুন্ড। এই যে এই ওয়াটারফল, এরকম খাড়াই কিন্তু পাথর, এখানে কিন্তু নামতে হবে নিচে। এই চলে আসলাম মাঞ্জার কুন্ড বা মাঝের কুন্ড। এই হলো মাঝের কুন্ড ওয়াটারফল। অসাধারণ, দুর্ধর্ষ লাগছে কিন্তু। প্রচুর লোক এসেছে আজকে, প্রচুর লোক দেখছো তোমরা, এবং স্নান করছে সবাই। অসাধারণ চারিপাশটা। চলে আসলাম মাঞ্জার কুন্ড বা মাঝের কুন্ড, অসাধারণ ওয়াটারফল। এরকম ওয়াটারফল দেখতে হলে তোমাদের কিন্তু বর্ষাকালে আসতেই হবে। অসাধারণ অসাধারণ। আজ স্বাধীনতা দিবস। যে সমস্ত মহান বিপ্লবীরা আমাদের স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন, তাদের চরণে জানাই শত কোটি প্রণাম ও শ্রদ্ধা। আমরা মাঞ্জার কুন্ড দেখে নিলাম, অসাধারণ ওয়াটারফল। তোমরা সাসারাম ঘুরতে আসলে কিন্তু এই ওয়াটারফলসটা কোনো মতেই মিস করো না। এখানে 3টি ওয়াটারফলস একসাথে তোমরা পেয়ে যাবে, মাঞ্জার কুন্ড, সীতাকুণ্ড আর ধোঁয়া কুন্ড। আমরা একটা দেখলাম, আর দুটো দেখ। এই হলো ধোঁয়া কুন্ড। অসাধারণ অসাধারণ। নিচের দিকটা তাকালে মাথা ঘুরে যাচ্ছে, এতটা খাদ। চারিদিকে কাইমুর পাহাড়, একদম সেই ক্যানিয়নের মতো আই আকৃতি। এইখানে পাথরটা দেখো, এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে, নিচটা কিন্তু একদম পুরোটাই ফাঁকা। এই যে ভয়ানক জায়গাটা কিন্তু। এই হলো ধোঁয়া কুন্ড। অসাধারণ, প্রায় 200 ফুট উঁচু থেকে নামছে এই ওয়াটারফল। একদম ধোঁয়ার মতো লাগছে, এতটা ওয়াটারফলসে ধোঁয়ার মতো লাগছে। আর আমি যেই জায়গাটা এখন দাঁড়িয়ে রয়েছি, একদম সেই রিস্কি জায়গা, ওখান থেকে যেটা দেখালাম, নিচটা একদমই ফাঁকা। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। এই এখানে একটা ভিউ পয়েন্ট মনে হচ্ছে, এই পাশ দিয়ে এখান থেকে একটা ব্রিজের মতো চলে গেছে। এই ব্রিজটা দিয়ে আমাদের যেতে হবে সেই দিকটায়। এই বাঁ দিকে ধোঁয়া কুন্ড, আর এই ডান দিকে ওই যে আমরা ওই দিকটা গেছিলাম, ওই হলো মাঝের কুন্ড। এইখান দিয়ে তোমরা সোজা গিয়ে একদম উপরের জায়গাটাও যেতে পারবে। অসাধারণ লাগছে, এই যে দুদিকে সবুজে ঘেরা, আর মাঝখান দিয়ে ব্রিজটা। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। তোমরা যদি সাসারাম আসো, এই মাঝের কুন্ড, ধোঁয়া কুন্ড আর সীতাকুণ্ড 3টে ঘুরে যাও। মানে একই নদীর 3টে ধারা, 3টে জলপ্রপাত। তবে সীতাকুণ্ডটা আমরা ঘুরলাম, অতটাও জল নেই। তবে মাঝের কুন্ড আর ধোঁয়া কুন্ড কিন্তু অসাধারণ লাগবে, দুর্দান্ত। অবশ্যই তোমরা আসলে এখানে ঘুরে যাও। আর এই বর্ষার সময় আসলে তোমরা এরকম ওয়াটারফলস দেখতে পাবে। শীতকালে আসলে কষ্ট হবে না, তবে কিন্তু এরকম ওয়াটারফলসের জল পাবে না। দারুণ দারুণ। চলো এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্য, তুতলা ভবানী ওয়াটারফলস। এখন সময় 4:20, আর এই চারিদিকটা দেখছো প্রচুর গাড়ি পার্কিং। এখানেও কিন্তু এই মন্দিরের সামনে প্রচুর পূজা সামগ্রী, জিনিসপত্র পাওয়া যাচ্ছে।
এই প্রবেশদ্বার। আর এখান থেকে কিন্তু আমাদের আবার অটো করতে হবে, এখান থেকে পার হেড 10 টাকা করে নেবে, 10 টাকা যেতে 10 টাকা আসতে, 4 জন 10 রুপিয়া অটো করে আমাদের এখন আবার যেতে হবে, পার হেড 10 টাকা করে। আমাদের বলছি না স্টেশনটা দিকটা, এখান থেকে আমাদের উঠতে হবে এই লোহার ব্রিজে, ঝুলন্ত ব্রিজে। বন্ধুরা অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা, এই হলো মা তুতলা ভবানী ওয়াটারফল। এখানে সবাই স্নান করছে। প্রচুর লোক এসছে আজকে, প্রচুর লোক এসছে আজকে। প্রায় 200 ফুট উঁচু থেকে নামছে এই ওয়াটারফল, তুতলা ভবানী ওয়াটারফল। এখানে দাঁড়িয়ে থেকে আমরা ভিজে যাচ্ছি। ওয়াটারফলসের জলের সাথে পুরো স্নান করে যাচ্ছে। তো বন্ধুরা এই হলো তুতলা ভবানী ওয়াটারফলস আর তুতলা ভবানী মন্দির। এখানে দেখো কি বিশাল বড় একটা ঘন্টা। সবুজ পাহাড়ে ঘেরা এক মায়াবী উপত্যকা, আর তার মাঝখান দিয়ে বয়ে চলা এক রূপালী জলাধার। বিহারের রোহতাস জেলার অন্যতম সেরা একটি পর্যটন কেন্দ্র। কৈমুর পাহাড়ের বুক চিরে প্রায় 200 ফুট উপর থেকে আছড়ে পড়ছে এই দুর্দান্ত জলপ্রপাত, আর তার ঠিক পাশেই রয়েছে মা তুতলা ভবানীর এক প্রাচীন জাগ্রত মন্দির। বর্ষার মরশুমে এই জায়গার সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়, তাই সাসারাম বেড়াতে এলে তোমরা এই তুতলাহি ধাম অবশ্যই ঘুরে যেও। আমাদের আজকের পরবর্তী ও শেষ গন্তব্য হলো শেরশাহ সুরির সমাধিক্ষেত্র। ফাইনালি আমরা পৌঁছালাম এই শেরশাহ সুরির সমাধিক্ষেত্রে, কিন্তু এখানে টাইমিংটা হলো 6টায় বন্ধ হয়ে যায়। আমাদের কপাল খারাপ, আমরা 6:10 হয়ে গেছে, এখন টাইম 6:10 হয়ে গেছে। তো অনেক রিকোয়েস্ট করলাম এখানে ভিতরে যাওয়ার জন্য, তা কোনো মতেই সম্ভব না, ওরা ঢুকতে দিল না। টিকিট কাউন্টারে গিয়েও আমরা বললাম, টিকিট কাউন্টারে বন্ধ হয়ে গেছে। সুতরাং এত সুন্দর জিনিসটা আমরা সামনে থেকে দেখতে পেলাম না, খুব খারাপ লাগছে। আর তোমরা যদি আসো তাহলে অবশ্যই বলে দিচ্ছি, তোমরা সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। আর সামনেই দেখছো পার্কিং, যদি তোমরা বাইক নিয়ে আসো বাইকের জন্য 10 টাকা, আর এখানে গাড়ি পার্কিং করে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের নির্মাতা এবং সুর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শেরশাহ সুরি নিজে জীবিত অবস্থায় তার সমাধি নির্মাণ কাজ শুরু করেছিলেন, এবং তার মৃত্যুর 3 মাস পরে 1945 সালে তা সম্পন্ন হয়। সাইড সিনের মধ্যে লাস্টে এটা করতে পারলাম না, তা চেষ্টা করেছিলাম অনেক এটা দেখার। তোমরা যদি আসো এখানে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে, তার মধ্যেই এসো। আর এন্ট্রি ফি হলো 25 টাকা। তাজমহল তৈরিরও প্রায় 100 বছর আগে এই ইন্দো আফগান স্থাপত্যটি তৈরি হয়েছিল। এটিকে ভারতের দ্বিতীয় তাজমহলও বলা হয়ে থাকে। আর আজও কৃত্রিম জলাধারের মাঝখানে এই লাল বেলেপাথরে নির্মিত অপূর্ব সমাধিটি নীরবে বহন করে চলেছে শেরশাহ সুরির ইতিহাস ও স্থাপত্যের গৌরব। এখন আমরা চলে যাব আবার আমাদের হোটেলের সামনে চলে যাব। সন্ধ্যাবেলা আমরা একটু হালকা টিফিন করে তারপরে আবার হোটেলে চলে যাব, একটু রেস্ট নেবো। আজ সারাদিন অনেক জায়গা ঘুরলাম, তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। চলো। এরপর সন্ধ্যায় ফিরে এসে স্টেশন চত্বরের সামনে স্থানীয় কিছু খাবার খেয়ে নিই। এরপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে চলে আসি ডিনারে। ফাইনালি বন্ধুরা আমরা হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম। এই হলো গান্ধীজি স্ট্যাচু, আর এই হলো মার্কেট, আর আমাদের হোটেলটা ঠিক জাস্ট এখানে। উপরের দোকান থেকে আমরা আজকে রাতে ডিনার করে নিলাম। ডিনারে ছিল ভাত আর 4টে করে রুটি, আর চাল কুমড়ো, সোয়াবিনের তরকারি, আলু ভাজা আর ডাল। এই সব কিছু নিয়ে আমাদের পড়লো 80 টাকা। ভালোই ছিল, গরম গরম ফ্রেশ। এখন চলে যাবো হোটেলে। হোটেলে গিয়ে
আমরা এখন টানা কিছুক্ষণ রেস্ট নেব, কাল সকালে 6টায় আমাদের ট্রেন। আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম সাসারাম। এই মুহূর্তে ঘড়িতে এখন সময় 5:30। আমরা হোটেল চেক আউট করে সবাই বেরিয়ে গেলাম। হলো আজকে আমাদের ফিরে যাওয়ার পালা। আর আমাদের আজকের ট্রেন হলো 12988 শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস, আর যেটা কিনা সকাল 6:05 সাসারাম থেকে ছাড়বে আর আমাদের শিয়ালদা স্টেশনে পৌঁছবে বিকালে 3:50 নাগাদ। চলো আমরা আমাদের স্টেশনে চলে যাব। এখান থেকে জাস্ট 2 মিনিটের হাঁটা পথ। আমরা সবাই ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি, এখন স্টেশনের দিকে যাই। আর আমরা এখানে লোকাল মার্কেট থেকে ওই ব্রেড আর কলা কিনে নিলাম। সকালে ব্রেকফাস্টটা আমরা ট্রেনেই করে নেব। ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছালাম সাসারাম স্টেশন। এখন চলো আমাদের এই 1 রাত 1 দিনের সাসারাম ভ্রমণের সম্পূর্ণ খরচের হিসাবটা তোমাদের দিয়ে দিই। আমাদের 4 জনের সম্পূর্ণ সাসারাম ভ্রমণে খরচ হয়েছিল ট্রেনে যাওয়া আসা মিলে 3000 টাকা, এসি হোটেল 1000 টাকা, সাইট সিনের জন্য বড় গাড়ি 3000 টাকা। তোমরা চাইলে 1500 টাকা দিয়েও অটো ভাড়া করে ঘুরে নিতে পারো। খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স প্লাস ডিনার সব মিলিয়ে টোটাল খরচ 1360 টাকা। তুতলা ভবনে যাওয়ার জন্য এক্সট্রা আপ ডাউন অটো ভাড়া 80 টাকা। মন্দিরে যাওয়ার জন্য এন্ট্রি ফি 20 টাকা। শেরশাহসুরি এন্ট্রি ফি 100 টাকা। এছাড়াও অন্যান্য আরও এক্সট্রা খরচ 5000। এছাড়াও আরও এক্সট্রা অন্যান্য খরচ 500 টাকা। টোটাল 9060 টাকা। 4 জনের মাথাপিছু টোটাল খরচ পড়েছিল 2265 টাকা। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম সাসারাম স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। পরের দিন সাসারাম থেকে তোমরা দেখে নিতে পারো করমচাঁদ ড্যাম, তেলহারকুন্ড জলপ্রপাত, কর্কটগড় জলপ্রপাত, ইন্দ্রপুরী ড্যাম ও মাতা মুন্ডেশ্বরী মন্দির। সেক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে 4000 থেকে 4500 টাকা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ অবশ্যই সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা।